ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন অলরেডি কি হতে চলছে। বেশ কয়েকটি ভোট কেন্দ্রে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সহিংসতার আশঙ্কা, গোয়েন্দা তথ্য। সহিংসতার আশঙ্কাটা গোয়েন্দা তথ্য, সেটা আমার তথ্য নয়, আগুনের তথ্যটা আমার। এবং এটা যে লাগিয়ে দেওয়া হয়েছে, আপনারা পত্রিকাগুলোতে যদিও দুই একটা পত্রিকা এসে, বাকি পত্রিকাগুলোতে নাও এসে থাকে, 100% শিওর সেটা এই পর্যন্ত প্রায় 11টা কেন্দ্রে আগুন লাগানো হয়েছে। নির্বাচন মানি না। অ্যাকশন নির্বাচন মানি না। নির্বাচন মানি না। অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন নির্বাচন মানি না। নির্বাচন মানি না। অ্যাকশন নির্বাচন মানি না। মানি না। ডাইরেক্ট অ্যাকশন নির্বাচন মানি না। নির্বাচন মানি না। ধন্যবাদ। কথাগুলোতে যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা একটু বলে নেই। আগামীকাল রাতের 8টা থেকে রাতের 10টা, 11টা, 12টা পর্যন্ত আমাদের এই চ্যানেলের লিংক ওপেন করে দেওয়া হবে। তার মানে আপনারা ঢুকে নো ভোট নো ভোট এই ক্যাম্পেইন করতে পারবেন। মানে আমরা নো ভোটের ক্যাম্পেইন করব। আপনারা সকলে এসে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের যার যার পরিচয় দিয়ে ভোট বর্জনের আহ্বান জানিয়ে আপনারা আপনাদের এলাকাবাসী, দেশবাসীর উদ্দেশ্যে বলতে পারবেন। সরাসরি যখনই লাইভটা চালু হবে তখনই লিঙ্কটা কমেন্ট সেকশানে দিয়ে রাখা হবে। আপনারা ঢুকবেন, একের পর এক স্টেজে তুলবে, একটু ওয়েট করতে হবে, কারণ যদি অনেক লোক হয় একসাথে 7-8 জনকে তোলা, 8 জনের বেশি তোলা যায় না। তো একজন একজন করে বলতে একটু সময় লাগে, 1 মিনিট করে হলো 8 জন উঠলে 8 মিনিট, সুতরাং একটু ওয়েট করে করে 2-1 জন যাবে, 2-1 জন আসবে, এইভাবে। তো এ তো গেল নো ভোটের ক্যাম্পেইন। তো আসে এখন নির্বাচনটা নিয়ে। 12 তারিখে নির্বাচন করার চেষ্টা করা হচ্ছে। তো আমি প্রতিবারের মতোই একই কথা বলি, যেহেতু আমি আওয়ামী লীগের দালাল, আমি দালালি করি আওয়ামী লীগের, সুতরাং আমার বিশ্বাস 12 তারিখ 12টা পর্যন্ত, নির্বাচনের ফল ঘোষণার আগ পর্যন্ত আমি বলবো যে কোনো ভোট হবে না, এবং না হওয়ার চান্সও আছে। তো আজকে এই 11টা কেন্দ্রে আগুন লাগিয়ে দিয়েছে। এবং আপনারা জানেন গাজীপুরের 5টি আসনের, সংসদীয় আসনে ওইদিকে ভোটের যায় নাই, ব্যালট পেপারটা আবার যায় নাই, ওগুলো কবে যাবে এটা জানা যায়নি। এইদিকে নাকি পুলিশের যে তদন্ত রিপোর্ট আছে, পুলিশের এসবি, ডিবি, তারপর আপনার এই আরও যারা আছে এনএসআই, ডিজিএফআই, এরা বলছে যে সারা বাংলাদেশে একটা বিশাল গণ্ডগোল হবে। সেই জায়গায় ঢাকা শহরের 20টি, চট্টগ্রামের 16টি, এইখানে হবে যে তুমুল গণ্ডগোল। ওরা বলছে যে এইখানে মেসাকার অবস্থা হবে, মানুষ মরবে, বাঁচবে, মানে অন্যরকম একটা পরিস্থিতি হবে বলে গোয়েন্দা তথ্য। এদিকে আপনারা জানেন যে এই ফরিদপুর এবং আপনার বাকি ওই বেল্ট, ফরিদপুরের ওই সাইড, পদ্মা নদীর ওই সাইড, যেমন টুঙ্গিপাড়া আছে, গোপালগঞ্জ আছে, এই সব জায়গায় মানুষ ভোট কেন্দ্রে যাবে না। এরা ভোটার বাক্স আজকে না হোক কালকে রাতের ভিতরে ওখানে আরও কি হয় সেটা হচ্ছে দেখার বিষয়। তবে আজকে থেকে দেখবেন যে অনেক ইউটিউবার যারা আছেন তারা ভোট নিয়ে কথা বলছেন না, সবাই সেফ সাইডে চলে যাবে। কিন্তু আমি আপনাদেরকে প্রতিনিয়ত আপনাদেরকে খবর দিতে থাকবো। আর যেহেতু কালকে রাতের 8টা থেকে আমাদের লাইভ চলবে, সুতরাং বিভিন্ন অঞ্চলের ছেলে পেলে যারা আছে, আমাদের ভাই বোন যারা আছে, তারা এসে তাদের অঞ্চলের কি পরিস্থিতি বলতে পারবে। তবে হ্যাঁ, এই ভোটটা বর্জন করতে হবে। আমি দেশবাসী এবং আমার ভাই বোন আপনাদেরকে অনুরোধ জানাবো যে এই ভোট কেন্দ্রে আপনারা যাবেন না।
এবং যারা মনে করছেন যে বিএনপি এবং জামাতের সাথে মোটামুটি করে তো এলাকায় থাকছি, ভাই আপনার এলাকায় থাকেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা যারা মনে করছেন যে না যাই আমরা ভোটটা দিয়ে আসবো আর কি, আচ্ছা ঠিক আছে যাবো, ওরা যেহেতু অনুরোধ করছে, যদিও আপনি মনে প্রাণে আওয়ামী লীগ করেন বা আওয়ামী লীগের সমর্থন করেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, ভোট কেন্দ্র পর্যন্ত যাবেন কোনো সমস্যা হবে না, ভোটটা দিয়ে বাইরে হওয়ার পরে আপনার গিরাকাটটা ভাঙবে আওয়ামী লীগ, এই জামাত বিএনপি, এইটা মনে রেখেন। সুতরাং আপনারা অনুরোধ করব, ঘরে তালা মারেন, বাইর দিয়া তালা মাইরা ঘরের ভিতরে বসে থাকেন, ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই, কোনো ভোট কেন্দ্রে যাওয়ার দরকার, চুপচাপ বসে থাকেন, ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই। কারণ হচ্ছে যে এইটা কোনো ভোট হবে না, এবং কি পরিমাণ সন্ত্রাসী কর্মকাণ্ড আগামী 2 দিন চলবে জানেন, কেউ জানে না। 360 জন শার্প শুটার যারা 5ই আগস্টের পরে জেলখানা ভেঙে বেরিয়েছিল, একজনকেও ধরতে পারেনি। এখনও প্রায় 7.5 থেকে 8,000 অস্ত্র, যেগুলো পুলিশ থানা লুটের অস্ত্র, এগুলো উদ্ধার হয়নি। 2.5 লাখের উপর গুলি উদ্ধার হয়নি। সাউন্ড গ্রেনেড, হ্যান্ড গ্রেনেড উদ্ধার হয়নি। এসএসএফের যে অস্ত্র লুট হয়েছিল গণভবন থেকে, সেগুলো উদ্ধার হয়নি। সুতরাং এগুলো সব ব্যবহৃত হবে কালকে এবং পরশু, এই 2 দিন। সুতরাং কি চলে দেখতে থাকেন, মজা নিতে থাকেন, তবে ঘরে থেকে দেখেন, টিভির স্ক্রলে দেখেন, কারণ যে অবস্থানটা হবে সেটা আপনারা কেউ কল্পনাও করতে পারবেন না যে কি হয়। তো যেটাই বলছিলাম যে 11টা ভোট কেন্দ্র এখন পর্যন্ত আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আজকে রাত এবং কালকে রাতের ভিতরে আরও কত হাজার আগুন লাগবে সেটা কেউ জানে না। তবে এটা আওয়ামী লীগ করছে না, সোজা বলে এটা আওয়ামী লীগ করছে, কারণ আমরা ভোট বর্জনে আছি না ভাই, আমরা তো ভোট কেন্দ্রে যাব না। ভোট কেন্দ্রে যাব না তো কেন্দ্র জ্বালানোর আমাদের কী কাজ? এটা জ্বালাইতেছে কিন্তু জামাত আর বিএনপি, আমরা জ্বালাইনি, আমরা যাই না, আমাদের ছেলেরা যায় না, কিন্তু ওই বিএনপি আর জামাত বলতেছে আর কি যে আমরাই এগুলো জ্বালাচ্ছি। ওই যে যত দোষ সব অঞ্জুঘোষ কথায় আছে না একটা, সেরকমই অবস্থা আর কি। সমস্ত রকম উপেক্ষা করে একটা ইলেকশন হচ্ছে, ইলেকশন না বলে এটাকে সিলেকশন বলা যায়, কারণ দুটো পার্টির মধ্যে একটা লড়াই চলছে, বিএনপি এবং জামাত। জামাতের সঙ্গে জুড়ে রয়েছে এনসিপি। ইউনূসের ইচ্ছা জামাত জিতে আসুক, তার জন্য তিনি একটা গণভোট করছেন। সেখানে হ্যাঁয়ের জন্য তিনি সরকারি প্রচার মাধ্যমকে পুরোপুরি কাজে লাগিয়ে দিয়েছেন এবং সব দলকে একেবারে মাঠে নামিয়ে দিয়েছেন, মানে জামাত এনসিপিকে মাঠে নামিয়ে দিয়েছেন। এখন প্রথম দিকে তারেক রহমান হ্যাঁয়ের পক্ষে চাপ দিয়ে হ্যাঁয়ের পক্ষে ভোট দেওয়ার কথা বলেছিলেন, পরবর্তীকালে তিনি এ ব্যাপারে কিন্তু চুপ করে যান, তিনি আর কোনো কথা বলেন। এখন ব্যাপারটা হচ্ছে, ভারতের একটাই দাবি ছিল, সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, অংশগ্রহণ, সর্বাত্মক অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। এবং সেই মতো সমস্ত দেশ কিন্তু এক সুরে গাইছিল যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে হবে। কিন্তু সমস্ত দেশ, সমস্ত বিশ্বকে উপেক্ষা করে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজের জেদ বহাল রাখার জন্য, নিজের ক্ষমতায় টিকে থাকার জন্য, কেন ক্ষমতায় টিকে থাকতে চাইছেন, মানে থাকার তার প্রসঙ্গ আসছে, তাই পরে আসছি, তিনি একটা সিলেকশন করছেন, ইলেকশন নয় সিলেকশন। সেখানে জামাতকে তিনি নিয়ে এলে জামাতের থেকে প্রধানমন্ত্রী করে তিনি রাষ্ট্রপতি হবেন, এরকম একটা তার মনের গোপন ইচ্ছে আছে। আমি বলেছিলাম বহু আগে, দেহত্যাগ না করলে উনি পদত্যাগ করবেন না। অনেক সময় আমিও ভুলভাল বলেছি, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী যে ইউনূস গেল বলে, কিন্তু ইউনূস যাওয়ার পাত্র নয়। ইউনূস কিন্তু ওই চেয়ারে আমৃত্যু বসে থাকার একটা ফন্দি আঁটছেন। এই যে জামাত, ধরে নিন জামাত ইলেকশনে জিতে এলো, বিএনপি কি ছাড়বে? বিএনপি ছাড়বে না। এত বছর বাদে ক্ষমতার কাছাকাছি এসে
বিএনপি কি হাত থেকে ট্রফিটা ছেড়ে দেবে? আর জামাত জানে যে আমি কোনোদিনও আর এই সুবর্ণ সুযোগ পাবো না। তো এই সুবর্ণ সুযোগ যেটা আমার সামনে এসছে সেটাকে আমায় ধরতেই হবে। ফলে দুপক্ষের মধ্যে একটা কঠিন লড়াই হবে। এই লড়াইয়ে আওয়ামী লীগের কি হবে? দেখুন, আওয়ামী লীগের হচ্ছে এক্সিস্টেন্সের প্রশ্ন। কিছু লোক তো পালিয়ে আছেন, যারা যারা আছেন তারা গ্রামাঞ্চলের মানুষ বেশি। এখন শহরে ম্যান টু ম্যান মার্কিং হয় না, করা যায় না, সম্ভব না। কিন্তু গ্রামাঞ্চলে ম্যান টু ম্যান মানে মার্কিং করে চলা হয়। ওই ফুটবলে ম্যান টু ম্যান মার্কিং যেটা আছে না, ওই ভোটের বাজারেও কিন্তু হয়। কোন বাড়ি থেকে ভোট দিতে গেল কে, কে গেল না, সব কিন্তু হিসেব করা হয়। সুতরাং তারা এক্সিস্টেন্সের জন্য হয়তো ভোট দিতে যাবেন, সম্ভবত তারা ওই গণভোটে নাই ভোট দেবেন, এবং যে যার এলাকা অনুযায়ী বাঁচার জন্য কেউ বিএনপি, কেউ জামাতকে ভোট দিতে পারেন। এটা আমার ধারণা। আমি ভুল হতে পারি, ঠিকও হতে পারি। এখন তাদের যা অবস্থা, আমি যদি এই অবস্থার মধ্যে পড়তাম আমিও হয়তো সেটাই করতাম। কারণ আমার কাছে পরিবার আগে, নিজের প্রাণ আগে। যা হারিয়েছি তো হারিয়েছি, যেটুকু আছে সেটুকু তো থাক, পরে যা হবে দেখা যাবে। এখন যখন যে এই ভোটে যে হারবে, ক্ষমতার কাছাকাছি গিয়েও যে মেডেলটা পাবে না বা ট্রফিটা পাবে না, সে কিন্তু অপর পক্ষকে ছাড়বে না, অপর পক্ষকে একেবারে তুলোধনা করতে চাইবে। আমি যে আপনাদেরকে বহুদিন আগে বলেছিলাম, আমি বরাবরই বলছি ভোট হবে না, ইলেকশন হবে না। ইলেকশন কিন্তু হচ্ছে না, সিলেকশন হচ্ছে। এটাকে বলুন সিলেকশন। তো যাই হোক, এই সিলেকশনে ইউনূস যাকে বেছে নেবেন, এখন বেছে নেওয়ার ব্যাপারেও কিন্তু অনেক কিন্তু জিজ্ঞাসা রয়েছে। আগেই উনি গিয়ে রেখে দিয়েছেন যে ফল প্রকাশে কিন্তু দেরি হতে পারে। তার মানে ইলেকশনে যে রিগিংগুলো হবে, আপনাদের ভাষায় ইঞ্জিনিয়ারিং যেগুলো হবে, সেইগুলো যদি দেখা যায় নায়ের পক্ষে যদি হয়, তাহলে পক্ষে ইউনূসের কাছেও সেটা বিপদের কারণ হয়ে যাবে। ইউনূসের অবস্থা খারাপ হবে। তার কারণ আপনারা সবাই জানেন, নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই। আর যদি হ্যাঁ হয়, সেখানে যদি বিএনপি এবং ভোটে যদি বিএনপি জেতে, তাহলে ইউনূসের কপালে অনেক দুঃখ আছে। আর জামাতকে যদি উনি নিয়ে আসতে পারেন কোনো রকমে, তাহলে উনি সেফ। কিন্তু 180 দিনের আগে উনি ক্ষমতা ছাড়বেন না, উনি বলে দিয়েছেন। ওই জন্যই উনি জাপান সফর না কোন সফরের একটা প্ল্যান করে রেখে দিয়েছেন। কারণ উনি তো থাকবেন ওই 6 মাসটা, এবার কত মাসে গিয়ে দাঁড়ায় সেটা দেখবেন। এবার আসি যে ভোট পর্ব মিটে যাওয়ার পর দেখবেন, আমি যেটা বলেছিলাম, একটা রক্তক্ষয়ী সংগ্রাম হবে। একটা বিএনপি আর জামাতের মধ্যে একটা রক্তক্ষয়ী সংগ্রাম হবে। এ বলবে ভোট রিগিং করেছে, ও বলবে ভোট রিগিং করেছে। ভোটটা শেষ হতে দিন, তাহলেই দেখতে পাবেন। আমি বহুদিন আগে থেকে বলছিলাম যে দূর থেকে বসে গ্যালারিতে বসে খেলা দেখুন, খেলা দেখুন, কিন্তু খেলা দেখার সময় হয়ে গেছে। এরা নিজেরা মারপিট করে মরবে। কিন্তু ভারত কি করবে? ভারত এতদিন ধরে শুধু চুপটি করে অপেক্ষা করছিল। আমি বারবার বলেছি, ভারত চাইছে ভোটটা হয়ে যাক, নির্বাচনটা কি হয় দেখা যাক। নির্বাচন যখন প্রহসনে দাঁড়িয়ে গেছে এবং আওয়ামী লীগের অন্তর্ভুক্তি যখন হয়নি, ভারতের একটাই অনুরোধ ছিল অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, সেটা যখন হয়নি, নরেন্দ্র মোদী কিন্তু উপেক্ষা হলেন না। এমন কেউ নেই বিশ্বে তাকে উপেক্ষা করেছে, তিনি তার জবাব দেননি। সুতরাং ইউনূসের কপালে কিন্তু
এই উপেক্ষার উপযুক্ত জবাব কিন্তু অপেক্ষা করছে। এখন সময় বলে দেবে কবে, কিভাবে এবং কোন প্রকারে। আর কখনোই আশা করবেন না যে 3-4 দিনের মধ্যেই অ্যাকশন শুরু হয়ে যাবে, অথবা প্ল্যান বি, প্ল্যান সি যে কোনো একটা আরম্ভ হয়ে যাবে। সময় লাগবে। নরেন্দ্র মোদী সময় নেন, কিন্তু যা করেন পাকাপোক্ত করেন। আজ 9 মাস ধরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যুদ্ধ করে তিনি 18% নিয়ে এসছেন, যেটা এখনো নেগোসিয়েশন চলছে। আমি বরাবর বলে যাচ্ছি ওটা 12 থেকে 15% নামবে, এখনো বলছি। আমি বিশ্বাস করি নরেন্দ্র মোদী সেই জায়গায় নিয়ে আসবেন। আর আপনাদের ইউনূস কি করলেন? ইউনূস তিনি একেবারে পায়ে পড়ে তিনি একটা গোপন একটা এগ্রিমেন্ট করলেন, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। আর আমাদের যে এগ্রিমেন্ট হচ্ছে আমরা তো পরিষ্কার জনগণের সামনে তুলে দিচ্ছি। নন ডিসক্লোজার এগ্রিমেন্ট কি? ভারত মানে বাংলাদেশকে একেবারে পথে বসিয়ে একেবারে কলোনি বানিয়ে দিচ্ছে আমেরিকার। আমার কাছে শুনুন কি কি আছে ওই এগ্রিমেন্টের মধ্যে। আপনার ভুট্টা নিতে হবে, চাল নিতে হবে, গম নিতে হবে, চিনি নিতে হবে, সয়াবিন নিতে হবে, এবং যে ধানের বীজ, মডিফাইড ধানের বীজ আপনাদেরকে বসাতে, চাষিদের বসাতে হবে। এই মডিফাইড ধানের বীজ কি, একবার যদি ওই বীজ আপনি মাটিতে পোতেন, ওই বীজের থেকে কিন্তু বীজ হয় না। আমাদের যেমনি সাধারণ আমরা যা চাষ করি, বীজের থেকে আমরা বীজ নিয়ে নিই, বার করে নিই। জেনেটিক্যালি মডিফাইড যে বীজগুলো আছে, তাতে কিন্তু আপনাকে প্রতি বছর আপনাকে কিন্তু আমেরিকা থেকে বীজ আনতে হবে। তার মানে আমেরিকার কাছে আপনি দায়বদ্ধ হয়ে গেলেন। আমেরিকা যদি আপনাকে বীজ না দেয়, তাহলে আপনার দেশে শস্য ফলবে না। আর যে জমির হয়ে এখন ওই জেনেটিক্যালি মডিফাইড বীজ যেখানে পুঁতবেন, সেটা পুরো যাকে বলে বাংলা ভাষায় বাঁজা জমি হয়ে যাবে। ওখানে আপনি যাই চাষ করুন না কেন, সে চাষ হবে না। ধান চাষ তো হবেই না, ভুট্টা চাষও হবে না। এবার এই যখন অবস্থা হবে, আমেরিকা থেকে আনার খরচা এবং এই জেনেটিক্যালি মডিফাইড যে বীজ এবং ওই গরুর দুধ, মাংসাশী গরুর দুধ যেটা পাঠানো হবে, এবং শাকসবজি যা পাঠানো হবে, সব কিন্তু আমেরিকার কাছ থেকে নিতে হবে। না চীনের কাছ থেকে নিতে পারবে, না ভারতের কাছ থেকে নিতে পারবে। ভারতের কেউ যাবে আসবে না, ভারত পাঠাবে না। এই যে ভারত $3.5 ট্রিলিয়ন ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে করলো, এই আমেরিকার সঙ্গে $3 ট্রিলিয়ন ট্রেড এগ্রিমেন্ট করলো। এছাড়া আপনার কি বলে, ব্রিটেনের সঙ্গে হয়েছে, অস্ট্রেলিয়ার সঙ্গে হয়েছে, আমাদের কলম্বোর সঙ্গে হয়েছে, রাশিয়ার সঙ্গে হয়েছে, চীনের সঙ্গে হয়েছে, সবার সঙ্গে হয়েছে। ভারতের তো অসুবিধে নেই। বাংলাদেশে কি 10-12 বিলিয়নের মাল গেল কি না গেল, ভারতবর্ষে কেউ যায় আসে না। ভারতবর্ষ দিয়ে যাচ্ছিল কেন? যে ঠিক আছে, সন্তুষ্ট রাখো যদি কোনো কাজ হয়। কিন্তু যে টেরা, সে তো টেরাই। ওর আজন্ম এখানে থাকার একটা খায়েশ জন্মেছে। তো যতক্ষণ না পশ্চাৎ দেশে একটা কঠিন লাথি পড়ছে, ততক্ষণ পর্যন্ত উনি কিন্তু যাবার বান্দা নন। আর এই একটা নির্বাচনকে ঘিরে যখনই রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, আমার কথা মিলিয়ে নেবেন আজকে, সেটা 1 মাস বাদে হোক, 2 মাস বাদে হোক, রক্তক্ষয়ী সংঘর্ষ যখন একটা চরম মাত্রা নেবে, তখন দেখবেন ভারতের ভূমিকা। নরেন্দ্র মোদী তখন ওই দেশে ঢুকে কি তাণ্ডব করেন, সেই দিন আপনারা নরেন্দ্র মোদীকে চিনবেন। আর ইউনূসের কি হাল হবে, সেদিন ইউনূস দেখবে। এখন কাউকে পাত্তা দিচ্ছে না, ওর চোখের সামনে একটা
পর্দা এসে গেছে, সেটা হচ্ছে আপনার ক্ষমতার পর্দা। সেই পর্দাকে সে সরাতে পারছে না, তাকে সম্পূর্ণভাবে একটা দুঃস্বপ্ন গ্রাস করে ফেলেছে। সে একটা স্বপ্নের জগতে রয়েছে। এই স্বপ্নের জগৎ থেকে যখন ধাক্কা খেয়ে বেরোবে না, তখন ইউনূসের সামনে ফাঁসির দড়িতে ঝুলবে। আমার কথা মিলিয়ে নেবেন, এক বিন্দু বাড়িয়ে আমি বলছি না। আমি তাহলে বলতাম কাল পরশুই হবে, কাল পরশু হবে না, অপেক্ষা করতে হবে আপনাদের। আর গ্যালারিতে বসে খেলা দেখুন, একটা রক্তক্ষয়ী সংগ্রাম আর সামনে আসছে। এটা হতেই হবে, হতেই হবে। কারণ বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে ইউনূসকে কাঠগড়ায় তুলবে, আর জামাত যদি ক্ষমতায় আসে এতদিন বাদে জামাত তাহলে ইউনূসকে রাষ্ট্রপতি করবে। আর ইউনূস এত তাড়াতাড়ি গদি ছাড়বে না। ইউনূস প্রথমে বলে দিয়েছে 180 দিন আমার থাকতে হবে, তারপরে সেটা আবার কারণ দেখিয়ে আবার বেশি দিন থাকতে চাইবে। তখনই জামাতের সঙ্গে ইউনূসের গন্ডগোল লাগবে, তখনই দেখবেন একটা সংঘর্ষ আরো বিরাট আকার ধারণ করেছে। সুতরাং আপনারা অপেক্ষা করুন এবং সাবধানে থাকুন।